আপনি আলাদা পিসিতে দিলেন, যে পিসিতে রান করতে যাচ্ছে তার ওই ড্রাইভে অ্যাক্সেস নাই, হইতে তো পারে। তখন ইউজারকে কি বলবেন? ইউজারকে একটা মেসেজ দিতে হবে না যে ভাই আপনার এটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি না। মেসেজটা কি হবে? বা আমাদের যে ফাইলটা অ্যাক্সেস করতে পারলাম না সেটার জন্য তো আমাদেরকে কি করতে হবে? একটা কিছু ধরতে হবে যে হ্যাঁ আমার এই প্রবলেমটা হইতে পারে, এই কাজটা করতে গেলে আমার এখানে এই প্রবলেমটা হইতে পারে। অ্যাজ লাইক আপনি চিন্তা করেন আপনাকে বলা হলো যে তুমি একটা কাজ করো, তুমি 613 নম্বর রুম থেকে একটা মার্কার নিয়ে আসো। এখন আমি আপনাকে বলি নাই যে যদি 613 নম্বর রুম লক থাকে তাহলে কি করবেন, বাট এটা তো একটা ইউজ কেস যে আপনি 613 নম্বর রুমে আসলেন, আইসা দেখলেন যে এখানে লক করা। তখন আপনার কি করতে হবে? আপনার আবার যে আমার ফোন দিতে হবে যে ভাই 613 নম্বর রুম তো লক, এখন আমি কি করব? বাট ব্যাপারটা তো এরকম হইতো, আমি বলে দিলাম যে আপনি 613 নম্বর রুমে যান, মার্কেটে নিয়ে আসেন, যদি লক থাকে তখন আপনি অমুক জায়গা থেকে এটা নিয়ে আসবেন। তাহলে কি হলো? আমি সাথে সাথে সলিউশনও বলে দিতেছি যে একটা প্রবলেম এই লাইনটা ইউজ করতে গেলে বা এই লাইনটা নিয়ে কাজ করতে গেলে একটা প্রবলেম আসতে পারে, এই প্রবলেম আসলে পরে তুমি এইভাবে সলভ করবে। ওকে, সো এখানে যেটা হইছে সেম কেস যে আমরা একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি যে student.txt নামে একটা ফাইলকে তৈরি করতে যাচ্ছি, বাট এই ফাইল তৈরি করতে গেলে আমার ফাইলের যে জায়গায় অ্যাক্সেস লাগবে সেই অ্যাক্সেসটা নাও থাকতে পারে। তখন আমার ইউজারকে জানাতে হবে যে ভাই তোমার ইউজারের এই প্যানেলে অ্যাক্সেস নাই বা এই লোকেশনে অ্যাক্সেস নাই, আপনি লোকেশনটা ঠিক করেন। আমি এরকম মেসেজ দেয় না বিভিন্ন সময় সফটওয়্যার ইনস্টল করতে গেলে যেই প্রবলেম সেই প্রবলেম, এইভাবে আমাদের এই ইউজ কেসগুলো দিতে হবে, না হলে সে দেখাইতে পারবে না। ইউজারকে তো আমাকে দিন শেষে বুঝাইতে হবে যে তোমার এই প্রবলেমটা আছে। ওকে, আমি ইউজারকে যদি না জানি ইউজার কি করবে? গালিগালাজ করবে যে কি প্রবলেম, জানতেই পারতেছি না। তাই না? আপনি ইউজার আসলে কি হইতো সেভাবে চিন্তা করেন যে আমি ইউজার, আমি বুঝতেছি না, আমি তো সফটওয়্যার ইনস্টল করতে যাচ্ছি, আমাকে কোনো ইনফরমেশন দিতেছে না যে কি এরর হইতে পারে বা কি এরর আসতেছে, আমি কি ফিক্স করবো বা কি ঠিক করবো। সো এটা হচ্ছে আমাদেরকে ইউজারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এইটার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা ব্লক লিখতে হয়, সেই ব্লকের নাম হচ্ছে ট্রাই ক্যাচ। এটা হচ্ছে ইফ এলস এর মতন করতে পারেন অনেকটা। এটা একটা ট্রাই ক্যাচ। এই ট্রাই এর মধ্যে কি করতে হবে? আমরা যেটাকে ট্রাই করতে চাচ্ছি, যে ঘটনাটা ঘটাইতে চাচ্ছি, এটাকে আমাদের এই ট্রাই ব্লকের মধ্যে দিতে হয় যে আমরা এই লাইনটাকে এক্সিকিউট করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের চেষ্টা যে আমরা এটা করতে চাচ্ছি। এখন এই চেষ্টা করতে যে কি হবে, আমরা কি কি ঘটনার সম্মুখীন হতে পারি সেটাকে আমাদের ক্যাচ করতে হবে। ট্রাই এন্ড ক্যাচ। সো ট্রাই হচ্ছে একটা ব্লক, এই ব্লকের মধ্যে আমরা লিখলাম যে এটা হচ্ছে আমাদের করতে হবে, এবং সেকেন্ড ইতে বলতে হবে ইফ ব্লক। এই ট্রাই ব্লকের পরে এখানে একটা ব্লক থাকবে, সেটা হচ্ছে ক্যাচ। ক্যাচ একটা মেথড টাইপের একটা ব্লক। মেথড যেরকম ভাবে লিখতে হয় ক্যাচও সেরকম ভাবে লিখতে হয়। এখানে ক্যাচ একটা মেথড, এইটার ভিতরে আমাদেরকে এরকম আরেকটা ব্লক দিতে হবে। তো এই ক্যাচের মধ্যে আমাদেরকে আসলে ডিফাইন করতে হবে যে আমি কি ক্যাচ করতে চাচ্ছি, কি প্রবলেম হতে পারে। প্রবলেম কি হতে পারে আমরা কিভাবে বুঝবো? আমাদের এই জিনিসটাকে হোভার করছিলাম, খেয়াল আছে? এই যেখানে হোভার করলাম তখন আমাদেরকে বলতেছিল যে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। ওকে, তো আমরা এই ব্লক, এই ক্যাচ ব্লকের মধ্যে কি লিখবো? এই ফাইল নট ফাউন্ড যেভাবে লেখা আছে ফাইল নট ফাউন্ড, ঠিক সেভাবেই আমরা কি করব? লিখবো। ফাইল নট ফাউন্ড একটা ক্লাস, ফাইল নট ফাউন্ড। তো এটাকে আমরা বলতেছি ট্রাই এন্ড ক্যাচ, ট্রাই ক্যাচ ব্লক। তো আমরা যখন এই ট্রাই করতে যাচ্ছি, যখন আমরা ফেল হব তখন আমাদের পরবর্তী লাইনগুলো আর এক্সিকিউট হবে না, সে সরাসরি ক্যাচে চলে আসবে। তো এখানে মনে করেন আরো 2-3টা লাইন থাকতে পারে, বাট বাই এনি চান্স যদি এখানে লাইনটা যদি ফেল করে যে না আমরা এটা এক্সিকিউট করতে পারি না কোনো কারণে, সে তখন এই ক্যাচ ব্লকে চলে যাবে। এখানে মাল্টিপল ক্যাচ ব্লক আসতে পারে। এই যেই ক্যাচটা আমাদের ধরতে হবে, যে এই ক্যাচের মধ্যে আমাদেরকে প্রবলেমটা ধরা গেছে,
তো সেই ক্যাচে হচ্ছে আমরা চলে যাব। তো এখানে ধরেন আমরা ইউজারকে জানাইলাম যে ক্যাচের মধ্যে লেখা কি সংখ্যা লিখতে পারবো? ক্যাচের মধ্যে যেটা লিখছে সেটা কি সংখ্যা লিখতে পারবো? হ্যাঁ, এখানে আলাদা কোড লিখতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন। এটা একটা মেথড টাইপের, এখানে আলাদা ব্লক। এটা ফাইল নট ফাউন্ড এক্সেপশন, এটা ইচ্ছা মতো না না না, এটা হচ্ছে আপনাকে এখানে বলে দিবে যে এই এক্সেপশন হইতে পারে এবং ওগুলাই লিখতে পারবেন। সার্চ করে দিও স্যার। এখানে বলে দিবে। এখানে বলে দিবে। আমরা আবার আরেকটা एग्जांपल যখন আসবে তখন দেখবেন আমি দুইটা বলবো। এখন তো একটা বলছে। তো এইখানে যখন আমরা এখানে হোভার করব তখন এসে বলে দিব যে এই এক্সেপশনটা আপনার হইতে পারে এবং এটাকে আপনার কোডে ইমপ্লিমেন্ট করতে হবে। তো তখন আপনি এটা দেখে লিখবেন। ওকে, তো fail to read file, ওকে। তো এইটা হচ্ছে ইউজারের ভাষায়, যে ইউজারকে আমরা বলতেছি যে আমরা আপনার ফাইলটা রিড করতে পারি নাই, বাট অ্যাজ এ ডেভেলপার আপনি যদি আউটপুট দেখতে চান যে আমার কোন লাইনে এরর আছে, তো আরো ডিটেইলসে যদি দেখতে চান তখন আমাদেরকে প্রিন্ট স্ট্যাক ট্রেস নামে একটা মেথড আছে। এই x.print stack trace, এই ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা আমরা ex এর মধ্যে রাখছি, এক্সেপশনের মধ্যে রাখছি। এই এক্সেপশনের মধ্যে একটা মেথড আছে, নাম হচ্ছে প্রিন্ট স্ট্যাক ট্রেস। সে কি করবে, এইটার পুরো ডিটেইলসটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে, যে কোন লাইনে ভুল হয়েছে বা কোথায় প্রবলেম আছে, কোথায় ফিক্স করতে হবে। এটা যদি ডেভেলপার এন্ডিক কোনো প্রবলেম থাকে, কোড এন্ডিক কোনো প্রবলেম থাকে, তখন এটা আপনাদেরকে হেল্প করবে, এটা ডেভেলপার পার্সপেক্টিভ। আর যখন আমরা কনসোলে প্রিন্ট করতেছি, কনসোলে প্রিন্ট করা মানে হচ্ছে কি ইউজার জানতেছে যে ইউজারের কি প্রবলেমটা হইছে বা ইউজার কি করবে। প্রিন্ট স্ট্যাক হচ্ছে ডেভেলপারকে ইনফর্ম করা যে আপনার কোডের অমুক লাইন থেকে এররটা আসছে। এখানে তো আরো অনেক লাইনের এরর আসতে পারে, অনেকবার এই মেথডটা ইউজ করতে পারি আমরা। তো কোন লাইন থেকে আসলে প্রবলেমটা আসতেছে, এক্সিকিউট হচ্ছে, সেটা ডিটেইলস জানার জন্য। একটা ভ্যারিয়েবল, সো এই হচ্ছে আমাদের রাইট ফাইল। আপনি বুঝতে পারছেন? সো একটা লাইন আমরা লিখতে যাচ্ছি, লেখার জন্য আমাদেরকে এই ট্রাই এন্ড ক্যাচটা ইউজ করতে হবে। ওকে, সো একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করছি, এটা আমাদের এখন লিখতে হবে array_f.write bytes। এখানে দেখেন যখন আমরা রাইট করতে যাচ্ছি, রাইটের অনেকগুলো মেথড আছে। তো আমাদের রাখতে যাচ্ছি কোনটা, স্ট্রিং লাইন, মানে কোন একটা স্ট্রিংকে আমরা রাইট করতে যাচ্ছি, তাহলে আমাদের এমন একটা মেথড খুঁজে বের করতে হবে যেটা স্ট্রিং নিতে পারে। তো এখানে শুধুমাত্র রাইট বাইটসই আছে, হোপফুলি রাইট বাইটস, রাইট ইউটিএফও আছে। তো আমরা রাইট বাইটস ইউজ করতে পারি, যে প্রত্যেকটা রাইট বাইট একটা একটা করে রাইট করবে, স্ট্রিং থেকে একটা একটা করে রাইট করবে। তো এখানে আমরা লাইনটাকে পাস করব। ওকে, এখন দেখেন রাইট বাইটস যখন করতে যাচ্ছি তখন আবার আরেকটা এরর দিছে। কিভাবে জানবো কি এরর দিছে? আবার আমাদের ওভার করতে হবে। ওভার করলে দেখেন সে বলতেছে আনহ্যান্ডেল এক্সেপশন জাভা io.io এক্সেপশন। সো এটা কি জিনিস? এটাই তো, এটা হচ্ছে আমাদের পরে বুঝতে হবে অ্যাকচুয়ালি যে এটা কি জিনিস। ওকে, তো আমি বলে দেই যেহেতু আমরা পড়তে যাচ্ছি না। হ্যাঁ, এখন ধরেন আপনি লাইনের মধ্যে তো আমরা রচনা লিখতে পারি, তাই যা ইচ্ছা তাই লিখতে পারি। এখন কোন একজন ভদ্রলোক দেখলো চাইনিজ ওয়ার্ড লিখে ইউজ করেছে, এখন আপনার সিস্টেম ধরেন চাইনিজ ওয়ার্ডটা রিড করতে পারতেছে, চাইনিজ ওয়ার্ড সে বুঝে না, তখন কি করবে? বুঝতে পারেন না? এত কথা আমরা লেখার চেষ্টা করি, এখন লেখার একটা নিয়ম যে আমরা এখন রাইট করতে যাচ্ছি চাইনিজ ওয়ার্ড, বুঝতেই তো পারে, বাট আপনার সিস্টেম তো চাইনিজ ওয়ার্ড বুঝে না, সে কি রাইট করবে? ইউজারকে তো বলতে হবে ভাই আমি চাইনিজ বুঝি না, তাই না? তো এর জন্য একটা এক্সেপশন, যে রাইট বাইটস করতে গেলে পরে আমরা যখন একটা বাইট রাইট করতেছি তখন কি কি এরর হইতে পারে, যে টাইপের এরর হইতে পারে সেই টাইপটা হচ্ছে আইও এক্সেপশন, যে ইনপুট আউটপুট এক্সেপশন। যে আমরা তো তখন আমরা কি করব, আরেকটা ক্যাচ ক্লজ লিখব, এখানে লিখব আরেকবার ক্যাচ। তো ক্যাচ এই যে আরেকটা ব্লক, এই ব্লকের মধ্যে আমরা কি লিখব, এর মধ্যে কি লিখব,
এইখানে আমরা হোভার করে দেখতে পারি, এখানে হোভার করব, এইখানে লিখব, দেখব যে আইও এক্সেপশন লেখা আছে, এখানে আইও আইও ক্যাপিটাল আইও, দেখো যেভাবে লেখা আছে এক্স্যাক্টলি সেভাবে আমাদেরকে লিখতে হবে। সো আইও এক্সেপশন, সো আমরা এখানে লিখি আইও এক্সেপশন এবং এখানে একটা ভ্যারিয়েবলের নাম দিলাম এবং সিমিলারলি আমরা চাই ইউজারকে জানানোর জন্য লিখতে পারি যে আর যদি আমরা আরো ডিটেইলসে ডেভেলপার পার্সপেক্টিভ থেকে জানতে চাই তখন আমরা এই মেথডটাও কল করতে পারি। স্যার এখানে আমরা কি কিভাবে ব্যবহার করব, যেমন কি ভেরিয়েবল, কারণ এটা একটা ব্লক, এটা একটা সেপারেট ব্লক, এটা একটা সেপারেট ব্লক, এর জন্য একই ভ্যারিয়েবল দুইবার ব্যবহার করতে পারতেছি। তাহলে ডট কন্ট্রোল ক্লিক করে ক্লাসের ভিতরে চলে যেতে হবে। হইতে পারে সেটিংস হয়তো চেঞ্জ করে রাখছেন। ওকে, সো এই হচ্ছে আমাদের রাইট করার একটা মেথড। সো এবার আমরা রান করে দেখি। ওকে, সবাই রেডি? আচ্ছা, কিছুই আছে আমাদের এই যে ফাইলটা students.txt, এই ফাইলটা কোথায় কোথায় তৈরি হবে কেউ বলতে পারবেন? স্যার আরেকবার বলুন স্যার। এই যে নেম, আমরা ফাইলের নাম বলছি না, এই ফাইলটাকে আমরা তৈরি করছি। আমি ডিলিট করে দিছিলাম কিন্তু আপনারা সাক্ষী ছিলেন। জি স্যার, সবাই দেখাই ডিলিট করছিলাম, রাইট? সো ফাইল তো নাই, তাহলে এই ফাইলটা কোথায় তৈরি হবে? রান করলাম, তাহলে কোথায় তৈরি হবে? স্যার প্রজেক্ট ডাইরেক্টরিতে এসএসসি ভিতর। আর কারো কোনো আইডিয়া? হ্যাঁ, নোটপ্যাড তো একটা অ্যাপ্লিকেশন, ডিরেক্টরি মানে সি ডেস্কটপে ডকুমেন্টে অনেক জায়গায় অনেক জায়গায়। আমাদের এই যে ফাইলটা যেহেতু আমরা কোনো ডিরেক্টরি ডিফাইন করি নাই যে সি ড্রাইভের অমুক ফোল্ডারের অমুক জায়গায়, কিন্তু বলি নাই। তো যেহেতু বলি নাই, বাই ডিফল্ট কি হয়, প্রত্যেকটা প্রজেক্টের ডিরেক্টরি, এটা আমাদের কি মেইন ডিরেক্টরি না? হ্যাঁ, এটা লেখা আছে সি ইউজার এক্সপি ডেস্কটপ, মানে এটা আমাদের ডেস্কটপের মধ্যে আছে। ডেস্কটপের মধ্যে জাভা ফোল্ডারের মধ্যে ফাইল আইও নামে একটা ফাইল ফোল্ডার আছে, সেই ফোল্ডারে তৈরি হবে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের বেস ডিরেক্টরি। ওকে, সো এখানে দেখেন students.txt নামে কোনো ফাইল আছে এই বাম পাশে? না নাই। সো আমরা এটা রান করি, রান করলে দেখা যাক কি আসে কিনা। দেখেন এবার বাম পাশে দেখেন, রান করলাম, বাম পাশে কি হইছে, একটা ফাইল আসছে students.txt। এবার যদি আমরা এটাকে রান করি, মানে ওপেন করি, এখানে দেখেন লেখা আসছে 1, মিস্টার ফারদিন, 3.61। ওকে, খুঁজে দেখেন, ভালো করে খুঁজে দেখেন।
আমার আগে আছে স্যার আমরা স্টুডেন্ট পিএইচডি নিজে আসছে এই যে আমার আসছে এই যে ওটা আসছে এই যে আসছে আমার তো আসছে আমার আর উপরে যাবে এটা ঠিক না বাবা এই যে আমার এখানে আসছে আবার যাবে ঠিক আছে না বলা সবই ঠিক স্যার এটাকে যে স্যার .txt দিয়ে সেভ করার কারণে কি স্যার এটা যে টেক্সট ফাইলে সেভ হয়েছে? হ্যাঁ যদি অন্য কোনো এক্সটেনশন ইউজ করতে এক্সটেনশনে সেভ হতো ও আচ্ছা ওকে সো আমরা আজকে হচ্ছে মিস্টার ফারদিন 3.61 এখানে ওকে এখন পুরো ক্লিয়ার ওকে সো সেকেন্ড লাইনে যখন আমরা আবার রান করতে যাব তো তাহলে ভ্যালুটা চেঞ্জ করে দেই 2 মিস্টার অবধি না তখন হয়ে যাবে শুধু অবনি তাই তো অবনি 3.85 সো এই ভ্যালুটা চেঞ্জ করলাম এটা তো আমাদের ইউজার থেকে আসবে বেসিক্যালি সো আমরা রান করতেছি রান করলাম তো এবার দেখেন এটা কি হইছে আগের ভ্যালুটা কই
না এটা কি হইলো তাইলে দেখেন 3.61 আবার রয়ে গেছে 2, অবনী, 3.85 আর আমাদের ফারদিনের সিজিপিএ 3.61 সেটা আবার রয়ে গেছে। টিভিজি কই গেল না বিষয়টা? স্যার এটা স্যার কিভাবে আসলো স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার এইটা কি স্যার ওই যে স্যার এটা যেটা হইছে সেটা হচ্ছে আমাদের এই লাইনটা ওভাররাইড হয়ে গেছে। ওভাররাইড হওয়া মানে কি আমরা যখন লেখা শুরু করতেছি লেখা শুরু হচ্ছে অলওয়েজ 0 নাম্বার ইনডেক্স থেকে। এটা হচ্ছে আমার 0 নাম্বার ইনডেক্স। তারপর এটা হচ্ছে 1 2 3 4 করে আমাদের যাচ্ছে। তো যখন আমরা রাইট করা শুরু করতেছি অলওয়েজ প্রথম থেকে লেখা শুরু হইছে। যে আগে এখানে ও অর্থপত্র চেক করার কথা যে আমার কি প্রথমে ভ্যালু আছে কিনা। আমার তো অলরেডি একটা ভ্যালু ছিল, রাইট? প্রথমবার এটা আমরা ফেস করি নাই কারণ প্রথমবার আমাদের এটা ফাইলটা এমটি ছিল। বাট সেকেন্ড টাইম যখন রান করতেছে আমাদের এক্সপেকটেশন কি থাকবে? আগের টুক তো আসছে, ওটাকে তো হাত দিব না, রাইট? পরবর্তী লাইন থেকে বা পরবর্তী জায়গা থেকে লেখা শুরু করব, রাইট? এটা তো আমাদের এক্সপেকটেশন। বাট আমরা কি বলছি যে তুমি ভাই রাইট করো। ও কি করছে? রাইট করা শুরু করছে, 0 থেকে রাইট করছে যতটুকু পর্যন্ত ছিল। অবনের নামটা ছোট আর ফারদিন হচ্ছে মিস্টার ফারদিন ছিল, খেয়াল আছে? ওটা একটু বড় ছিল। তো অবনী যেহেতু ছোট তো দ্যাটস ওয়াই ও এতটুকু পর্যন্ত স্পেস নিচ্ছে। তো বাকিটুকু হচ্ছে আর নেয় নাই কারণ ওর অতটুকু লাগে নাই, ওভাররাইডও করে না। তো আমাদের এখন কি করতে হবে? আসলে আমরা যখন রাইট করব আমরা আগে দেখব যে এখানে কত এই ফাইলে কতটুকু কন্টেন্ট আছে, কতটুকু লেখা আছে, কতটুকু বাইট আছে অলরেডি। যেখানে আছে তার নিচে থেকে লেখা শুরু করব। ক্লিয়ার সবার? প্রবলেম বুঝতে পারছি? আমরা যখন রাইট করতে যাচ্ছি রাইট করার সময় আগে আমাদের চেক করতে হবে যে এই ফাইলের মধ্যে যতটুকু লেখা আছে তার শেষে থেকে আমাদের লেখা শুরু করতে হবে। তো আগে আমাদের ফাইন্ড করতে হবে কতটুকু লেখা আছে, তারপর আমাদের কার্সরটা 0 থেকে না লাস্ট যে ইনডেক্সটা মানে 3.61 এখান থেকে লেখা শুরু করতে হবে। ওকে, তো আগেরটা আমি কেটে দিতেছি যেহেতু টোটাল হয়ে গেছে। আর এটাকে আমি আবার ফারদিনের কাছে ফেরত পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এই মেথডটাতে প্রবলেম ছিল, রাইট ফাইল নামক মেথডটাতে আমাদের প্রবলেম ছিল। আমরা স্ট্রেট ফরওয়ার্ড রাইট বাইটস করতেছিলাম। বাট এখন আমরা রাইট করার আগে আসলে আমাদের কি করতে হবে? চেক করতে হবে যে আমাদের এখানে কতটুকু জায়গা আছে, লেখা আছে। তো এটার জন্য আমাদের কি আছে? একটা মেথড আছে। মেথডটা হচ্ছে লেন্থ। আমাদের র্যান্ডমস ফাইলের মধ্যে লেন্থ নামক একটা মেথড আছে। যেই লেন্থ নামক মেথডটা কি করতেছে? বলে দিতেছে এই ফাইলের সাইজ কতটুকু। বুঝতে পারছেন? আমার যদি ফাইলের সাইজটা জানি যে এখানে 10 ক্যারেক্টারে লেখা আছে তাহলে আমি 11 নম্বর থেকে লেখা শুরু করব। সো এই লেন্থটা হচ্ছে সেই 10 11 12 এক ভ্যালু দিতেছে যে এখানে কতটুকু ভ্যালু আছে। যদি লেন্থ 0 থাকে 0 মানে 0, আমার কোনো কন্টেন্ট নাই। 1 থাকলে একটা বাইট আছে, 2 থাকলে দুইটা বাইট আছে, এরকম যতগুলো বাইট আছে সেই ভ্যালুটা হচ্ছে লেন্থ নামক মেথডটা আমাদেরকে দিতেছে। ক্লিয়ার? ওকে, সো এই rs.length এইটা থেকে আমি একটা ভ্যালু পাইলাম যে কতটুকু আসলে ভ্যালু আছে। এখন লেখা শুরু করব কোথা থেকে? রাইট বাইটস কি করতেছে? বাই ডিফল্ট 0 নাম্বার ইনডেক্স থেকে লেখা শুরু করতেছে। আমরা শুরু করতে যাচ্ছি লেন্থ নামক যতটুকু ভ্যালু আছে ততটুকু জায়গা থেকে, রাইট? এই যে কার্সরটাকে কি করতেছে? আমরা মুভ করতেছি। আমাদের 0 নাম্বার থেকে না, আমরা চাচ্ছি n নাম্বার জায়গা থেকে শুরু করতে, তাই তো? এটার জন্য আমাদের আরেকটা মেথড আছে। সেই মেথডটা হচ্ছে seek, SEEK। seek নামক একটা মেথড আছে যে মেথডের কাজ হচ্ছে এই পয়েন্টারটাকে, যে কার্সরের যে পয়েন্টারটা এটাকে মুভ করানো যে কতটুকু আমি মুভ করাতে যাচ্ছি। তো আমি যদি এখানে 1 দেই 1 ঘর থেকে শুরু করবে, 2 দিলে 2 ঘর থেকে লেখা শুরু করবে। বাট আমরা এখানে চাচ্ছি কতটুকু? যতটুকু লেন্থ বের করতে হয় কিভাবে? rs.length। তো এই seek দিয়ে কি করতে? seek এর কাজটা হচ্ছে কার্সরটাকে পয়েন্টারটাকে মুভ করানো, আর লেন্থ মানে হচ্ছে কতটুকু জায়গা আছে অলরেডি এটা অকুপাইড বা ফাইলে কতটুকু জায়গা আছে ততটুকু দিয়ে আমরা কি করতেছি? কার্সরটাকে মুভ করতেছি। এতটুকু ক্লিয়ার? আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে অনেক প্রবলেম।
আমরা কি করতেছিলাম যখন একটা ফাইল রাইট করতেছিলাম, এটা তো একটা লাইন, রাইট? এর পরের লাইনটা আমরা এক্সপেক্ট করতেছি কোথা থেকে? এইটার পাশ থেকে নাকি নিচের লাইনে? নিচের লাইনে নেওয়ার জন্য আমাদের কি করতে হয়? নিউ লাইন, একটা স্ল্যাশ এন দিয়ে আমরা কি করি? নিউ লাইন দিই। আমরা এখানে নিউ লাইন দিছি না, সো নিউ লাইন না দাও তো কি হবে? পরবর্তী লেখাটা কিন্তু আমার এখান থেকে লেখা শুরু হয়ে যাবে। তো স্ল্যাশ এনটাও কিন্তু আমাদের একটা বাইট, এটাও আমাদের কি করতে হবে? বলে দিতে হবে, না হলে সে রাইট করবে না। সো আমরা কি করতে পারি? এটার পাশে এসিডিপি এর পাশে স্ল্যাশ এনটাও দিয়ে দেই, স্ল্যাশ এন। এটা কি করবে? এই লাইনটা প্রিন্ট করবে, সাথে একটা নিউ লাইনও প্রিন্ট করে রাখবে, যাতে আমাদের পরবর্তী লাইনটা এই লাইন থেকে শুরু হয়। ক্লিয়ার সবার? বুঝছেন? তো হোপফুলি এবার রান হওয়া উচিত। আমাদের students.txt ফাইলের মধ্যে আপাতত কিছু নাই। আমরা প্রথমে ফারদিনকে প্রিন্ট করি। এই যে প্রথমে ফারদিন চলে আসছে, দেখেন আমাদের এই যে 1 ফারদিন 3.61 আসছে এবং একটা নিউ লাইনের জন্য কি আসছে দেখেন 2 নাম্বার লাইনে চলে আসছে, কিন্তু 2 নাম্বার লাইনটা এমটি, মানে আমার এই লাইনে এখনো কোনো কিছু নাই। আর স্ল্যাশ এন আমরা দিয়েছি, দ্যাটস ওয়াই এই 2 নাম্বার লাইনটা তৈরি হয়েছে। নাহলে এক লাইনের মধ্যে লাইনে এক লাইনে থাকতো। ওকে, সো এবার আমরা ভ্যালুটা চেঞ্জ করে দেই, আরেকটা লাইন আনি। এখানে হচ্ছে 2, তারপরে হচ্ছে অবনী, অবনী 3.85। তো আবার রান করি, 2 অবনী। তো এইভাবে তো আমরা রাইট করতে চাচ্ছিলাম, রাইট? তো এবার যতগুলো ভ্যালু আসুক না কেন, এটা 1 বাই 1 লাইন বাই লাইন এটাকে প্রিন্ট করতে থাকবে বা রাইট করতে থাকবে। স্যার এখানে কি সিক লেন্থ ফাংশন ইউজ করা হচ্ছে? সো রাইট ফাইল এমন একটা মেথড আমরা তৈরি করে রাখছি, এইখানের ভিতরে আমরা যেই স্ট্রিংটাই দিব না কেন সেই স্ট্রিংটাই ও রাইট করে ফেলবে। তো এটা একটা কমন মেথড হয়ে গেছে, যেটা আমরা ইন ফিউচারে রিইউজ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মেথডের সুবিধা। সো রাইটিং নিয়ে কোনো প্রবলেম আছে? রাইট করা নিয়ে? রাইট শেষ, আমাদের ফাইল রাইট হয়ে গেছে। ক্লিয়ার সবার? ওকে, সো রাইটটাকে কমেন্ট করে ফেলি, যে রাইট আর করবো না, রাইট করা শেষ। এবার পুরোটাকে কমেন্ট করে রাখতে পারি যে আমাদের এতটুকু শেষ। এখন হচ্ছে আমাদের যে ফাইলটা রাইট করা আছে, অলরেডি একটা ফাইল আছে, রাইট? আমাদের যে ফাইলটা আছে এটা তৈরি করা আছে, এই ফাইলটাকে আমরা কি করব? রিড করব। একটা ফাইল অলরেডি আছে, যে ফাইলটাকে আমাদের এখন রিড করতে হবে, পড়তে হবে। বুঝতে পারছেন? বলেন। আপনি আবার এটা ক্লিয়ার করে এই ফোনটা ক্লিয়ার করে আবার নতুন করে রাখি। এই পাশে স্যার আমরা কোন পর্যন্ত ইয়ে করবো স্যার? কমেন্ট করে রাখবো। আমি পুরোটাই কাউন্ট করে দিচ্ছি। মেইন ফাইল, মেইনের ব্লকটা পুরোটা কাউন্ট করে দিচ্ছি। এগুলো স্যালারি কমেন্ট করে দিচ্ছে। এখান থেকে এমনি মুছে দেন বা এটা ফাঁকা থাকলে সমস্যা হবে। পরে থেকে তুলে দেন। ওকে, এতটুকু মন তো ওকে, কারো কোনো কনফিউশন? স্যার এগুলো যদি আমি এই যে ইনফ্লুয়েন্ট টেক্সট ফাইল দিয়ে আমি সরাই দিই তাহলে কি স্যার এগুলো নাই হয়ে যাবে? নাই হয়ে যাবে। এটা সিকিউরলি রাখতে হবে তো। তো যে কেউ আপনার সিজিপি চেঞ্জ করে ফেলবেন। বাড়াই দিলে তো সমস্যা নাই, কমাই দিলে সমস্যা, রাইট? আচ্ছা, সো এই গেল রাইট ফাইল। এখন আমরা একটা মেথড বানাবো, যে মেথডের কাজ হবে রিড করা। ওকে, তারপরে প্রবলেম আছে? রাইট এন্ড রিড, সরি রিড তো করাই নেই। ওকে, রিড। সো একটা মেথড লিখলাম, আরেকটা মেথড লিখি, যে মেথডের কাজ হবে রিড করা। স্ট্যাটিক
ভয়েড স্ট্যাটিকটা কেন লেখা হয়? স্ট্যাটিকটা কেন লেখা হয় এটা আমরা এখনো করি নাই, আমরা এই ফিউচার ইনশাআল্লাহ করব। আমরা জাস্ট এতটুকু করছি যে স্ট্যাটিক দিতে হবে কারণ আমাদের মেইন মেথডটা ওকে কল করতে পারে না, দ্যাটস ওয়াই। তো আমরা আরেকটা মেথড লিখতেছি, নতুন একটা মেথড, যে মেথডটার কাজ ফাইল রিড করা। ওকে, সো আমরা রিড করতে চাই, মনে করি যে আমাদের এই পরবর্তী যে মেথডটা আছে রাইট ফাইল মেথডটা এক্সিস্ট করে না। ওকে, আমরা চোখ বন্ধ করে রাখি, ওটা দেখি নেই। আমরা এবার বলার চেষ্টা করি। তো আমরা একটা ফাইল রিড করতে যাচ্ছি, কোন ফাইলের হেল্প, কোন ক্লাসের হেল্প নেব? স্যার ফাইল রিলেটেড কাজ করতে যাচ্ছি, নট ইনপুট। র্যান্ডম অ্যাক্সেস ফাইল রাইট যদি র্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়ে করি, তাহলে পরে রিডও তো র্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়েই করব, কারণ আমরা এটাকে দেখলাম মোড কি আছে, রিড রাইট আর রিড আরডব্লিউএস আরডব্লিউডি এগুলাই ছিল। তো এই ভদ্রলোককে দিয়ে আবার কাজ করাবো। ওকে, আচ্ছা, তো আমাদের লাগবে র্যান্ডম অ্যাক্সেস ফাইল। তো একটা ক্লাস নিলাম, এই ক্লাসকে আমরা কি করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে। কি ইনিশিয়ালাইজ করতে পারি? একটা নাম দিব, আমি দিলাম আর, কার কোন আপত্তি আছে? ওকে, নাম দিব নিউ, তারপর র্যান্ডম অ্যাক্সেস ফাইল। এখানে আমাদের দুটো প্যারামিটার দিতে হয়। প্রথমটা কি?